এক একটা সময়ে কালে যুগে কিছু কিছু নেতার জন্ম হয় যারা ওই সময় ও কালে অনেক প্রভাব বিস্তার করে রাজনীতিতে, দেশে, সময়। কাজী জাফর সাহেব ছিলেন তাদের মধ্যে একজন। জাফর ভাই সম্পর্কে অল্প সময়ে কথা বলা খুব কঠিন, কারণ উনি একটা বিশাল মহিরুহের মতো ছিলেন। 60 এবং 70-এর দশকে কিংবদন্তির ছাত্র নেতা, পরবর্তীকালে শ্রমিক নেতা এবং পরবর্তীকালে রাজনৈতিক নেতা, যার গতি ছিল ঝড়ের মতো, এবং তাকে দেখে আকৃষ্ট না হয়ে পারা যেত না। তার কথা শুনে বিমোহিত হতাম আমরা। আমার এখনো মনে আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সম্ভবত ফার্স্ট ইয়ারে, আমাদের সঙ্গে নটরডেম কলেজের অনেক ছেলে এসেছিলেন, ভর্তি হয়েছিলেন, এবং তারা সব ইংরেজি মিডিয়ামের ছিলেন। রাজনীতির সঙ্গে তাদের খুব একটা সম্পর্ক ছিল না। আমরা ঢাকা কলেজের থেকে যারা এসেছি, তারা একটু রাজনীতির সঙ্গে আগে থেকে পরিচিত। তা আমি তাদেরকে, যেটা একই ডিপার্টমেন্টে পড়তাম, ছিলাম, তাদেরকে নিয়ে গেলাম। জাফর একটা বক্তৃতা করবেন সায়েন্স অ্যান্ড এক্সেল, জেল থেকে বেরিয়ে এসছেন, প্যালেস্টাইনের উপরে তখনও একটা বক্তৃতা তিনি করবেন। আমার এখনো মনে আছে বলেই কথাটা বলছি আর কি। তো তিনি প্রায় 45 মিনিট বক্তব্য রেখেছিলেন, এবং আমার সেই বন্ধুরা কমপক্ষে 15 জন, তাদের অনেককে আমাদের সবাই ছিলেন, সাবিউদ্দিন আহমেদ থেকে শুরু করে, আশফাক থেকে শুরু করে সবাই, তারা ওই মিটিং এর পরেই তারা ছাত্র ইউনিয়নে যোগ দেয়। অর্থাৎ তার এমন একটা বিমোহিত করবার ক্ষমতা ছিল তার বক্তব্যের মধ্যে দিয়ে, যে বক্তব্য সত্যিই আজকাল আমরা শুনতে পাই না। এক একটা সময়ে কালে যুগে কিছু কিছু নেতার জন্ম হয় যারা ওই সময় ও কালে অনেক প্রভাব বিস্তার করে রাজনীতিতে, দেশে, সময়। কাজী জাফর সাহেব ছিলেন তাদের মধ্যে একজন, যিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার সঙ্গে আমাদের স্মৃতি অনেক, সেসব বর্ণনা করতে গেলে বহু সময় লাগবে। শেষের দিককার একটি কথা আগে আমি পারছি না, উনি যখন জাতীয় পার্টিতে চলে গেলেন, আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। এই জন্য কষ্ট পেয়েছিলাম যে এই কাজী জাফরের মতো একজন নেতা, যাকে আমরা এত শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি একজন স্বৈরাচারী সরকারের সঙ্গে গেলেন, জামাল ভাইরাও গিয়েছিলেন। তো আমরা কষ্ট পেয়েছিলাম। তো যেদিন তিনি যোগ দেবেন তার আগের দিন 7 দলের যে জোট, সেই জোটের একটা মিটিং ছিল সম্ভবত বায়তুল মোকাররমের সামনে। সেই মিটিং সম্পর্কে আলোচনা করার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম। সেই মিটিং এর আগে সেই আলোচনা তিনি আমাদেরকে বললেন যে এই এরশাদকে সরাতেই হবে, তার জন্য আরো বেশি করে আপনার রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে এবং আলাপ করতে হবে। তারপরের দিনই যখন শুনলাম যে তিনি যোগ দিয়েছেন, কষ্ট পেয়েছিলাম ডেফিনেটলি, এটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর তিনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনো কখনো দেখা হয়েছে, দেখা হলে স্বাভাবিকভাবে বুকে জড়িয়ে ধরেছেন, আমরা নিজের কাজে গেছি। এরপরে পরিবর্তন যখন হলো, অর্থাৎ হাসিনা যখন আসলেন 1/11 পরে, হাসিনা আসার পরে আমাকে আমাদের ম্যাডাম বললেন, তুমি কাজী জাফরের সঙ্গে একটু কথা বলো। তখনও জাফর ভাই জাতীয় পার্টিতে আছেন, এবং সম্ভবত তিনি তখন
এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন কি ছিলেন, এবং আমি ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওনার কাছে গেলাম, যে ম্যাডামের যে পানি ছিল সে পানিতে আমি তাকে পৌঁছে দিলাম। সে মেসেজটা ছিল টু কাম ব্যাক টু দ্য মূল ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং তাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করি। তিনি আমাকে বললেন যে আলমগীর, আমার মন সবসময় চায়, কিন্তু এমন একটা জালের মধ্যে আছি, এখান থেকে বেরোতে অনেক সময় লাগতে পারে অথবা কৌশল করতে হতে পারে। তো আমাকে বলেন তুমি ম্যাডামকে আমার সালাম দিয়ে বলো যে আমি আসবো, কবে আসবো সেটা আমি জানাবো। এরপরে তিনি আমাকে কি খবর দিলেন যে তিনি এখন প্রস্তুত, তিনি আমার সাথে দেখা করবেন। স্বাভাবিকভাবে দেখা করা সম্ভব না, কারণ ম্যাডাম একদিকে, হাসিনা একদিকে, অন্যদিকে যদি এরশাদ জানতে পারে তাহলে তাকে মহা বিপদের মধ্যে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার এখনো মনে আছে, আমি বেশি লম্বা করবো না, রাতের বেলা ছদ্মবেশ ধারণ করে তাকে আমরা গাড়ি বদল করে রাতে ম্যাডামের বাসায় নিয়ে গেল। এখন যে বাসায় হচ্ছেন ওই ফিরোজা সেখানে। উপরে উঠে ম্যাডামকে উনি যখন সালাম দিলেন, ম্যাডাম তো তাকে প্রথমে চিনতেই পারেনি, একেবারেই চিনতে পারেনি। তো ম্যাডাম তখন বললেন, এই জাফর ভাই বললেন, ম্যাডাম আমি জাফর। তো বলছে এই কি বেশ ধরেছেন আপনি? তো বললো যে ম্যাডাম উপায় নেই, কারণ এইভাবে না হলে আমি আসতে পারতাম না। এরপরে ইতিহাস অনেক লম্বা, উনি বেরিয়ে এসছেন, এই প্রেস ক্লাবেই উনি সম্মেলন করেছেন, সম্মেলন করে জাতীয় পার্টি থেকে বের হয়ে এসছেন আমাদের জাফর ভাই।